ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের প্রস্তুতির জন্য আমরা আমাদের চ্যানেলে জিকে এর উপর প্র্যাকটিস সেট দিয়ে থাকি। আমরা এর আগে 35টি প্র্যাকটিস সেট দিয়েছি। আজকে আমরা এখানে 36 নম্বর প্র্যাকটিস সেটটি আলোচনা করব। তোমাদের পরীক্ষাতে যেমন 25টি প্রশ্ন আসে, একই রকম 25টি প্রশ্ন আমরা এখানে আলোচনা করি। প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কতগুলো করতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি তোমাদের পিডিএফ এর প্রয়োজন হয়ে থাকে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে হোয়াটসঅ্যাপেরও লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপেও জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, তো চলো আজকের প্রশ্নগুলো কিছু দেখা যাক। প্রথম প্রশ্ন, সূর্য থেকে আলো পৃথিবীতে আসে কোন পদ্ধতিতে? সূর্য থেকে আলো পৃথিবীতে আসে অপশন সি, বিকিরণ পদ্ধতিতে। পরিবহন পরিচালন বিকিরণ সংক্রান্ত একটা ভিডিও আমার অলরেডি দেওয়া আছে, তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে বিস্তারিত জানার জন্য তোমরা সায়েন্সের প্লেলিস্টে চলে যাবে, সেখানে তাপ ও তাপমাত্রা পার্ট 3টা দেখে নেবে, সেখানে তোমরা ভালোভাবে এগুলো বুঝতে পেরে যাবে। ঠিক আছে, বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে আলো পৃথিবীতে আসে। এই বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ঠিক আছে, কারণ মহাকাশ কি, মহাকাশ একটি শূন্যস্থান, তাহলে সেই শূন্যস্থানের মধ্যে দিয়ে আলোটা আসছে, সেখানে কোনো মাধ্যম পাচ্ছে না। পরিবহন পরিচালন বিকিরণ তিনটা তোমরা একটু জেনে রাখো। পরিবহন হচ্ছে, ধরো এখানে জলটা গরম করা হচ্ছে, তাহলে আস্তে আস্তে কেটলিটা গরম হচ্ছে, এই কেটলিটা আস্তে আস্তে যে গরম হচ্ছে এটা হচ্ছে পরিবহন পদ্ধতি। এরপর কেটলির মধ্যে যে জলটা রয়েছে, এই জলের অণুগুলো আস্তে আস্তে নিচের থেকে উপর দিকে গরম হচ্ছে, জলের যে গরম হওয়ার প্রক্রিয়া সেটা হচ্ছে পরিচলন। আর বিকিরণ হচ্ছে, এই পাশে যে ব্যক্তিটা দাঁড়িয়ে থাকবে সে যে তাপটা পাবে সেটা হচ্ছে বিকিরণ। অর্থাৎ পরিবহন এবং পরিচালনে দুটো মাধ্যমের প্রয়োজন হচ্ছে, কিন্তু বিকিরণে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। 2 নম্বর, ডায়নামোতে কি পরিবর্তিত হয়? ডায়নামোতে তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি, চুম্বক শক্তি থেকে তড়িৎ শক্তি, না রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি? ডায়নামো মানে সেটা একটি যন্ত্র, মোটর, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যায় ডায়নামোতে। ডায়নামো জেনারেটর প্রায় একই রকম জিনিস, কিন্তু ডায়নামোতে আমাদের ডিসি কারেন্ট উৎপন্ন হয় এবং জেনারেটর, যেটা অল্টারনেটর হিসেবেও বলা চলে, সেটাতে এসি কারেন্ট উৎপন্ন হয়। ডায়নামো এবং জেনারেটর দুটোতেই যান্ত্রিক শক্তিকে ব্যবহার করে একটি চৌম্বক ক্ষেত্রে পরিবাহী তারকে ঘোরানো হয়, এর ফলে সেখানে তড়িৎচালক বল এবং বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয়। এটা যে পদ্ধতির মাধ্যমে হয় সেটা হচ্ছে মাইকেল ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশের সূত্র অনুসারে। মাইকেল ফ্যারাডে 1831 সালে এই তড়িৎচুম্বকীয় আবেশের নীতিটি বা সূত্রটি আবিষ্কার করেন। আমি এর আগে ক্লাসে এটা আলোচনা করেছি। 3 নম্বর, নিচের কোন ব্যক্তি 3টি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করে? আচ্ছা, ভারতবর্ষ শাসন করার জন্য ব্রিটিশরা একটা নির্দিষ্ট সাংবিধানিক পদ্ধতিতে তারা শাসন করত। প্রতি 10 বছর অন্তর অন্তর তারা সেই সাংবিধানিক নিয়মগুলো তারা চেঞ্জ করত। যেমন 1909 সালে ছিল আমাদের মর্লেমেন্টো সংস্কার, 1919-এ ছিল মন্টেগু চেমসফোর্ড সংস্কার, এর পরবর্তীকালে 1929-এ আরেকটা সংস্কার হওয়ার কথা ছিল। সেই সংস্কার হওয়ার পরিপ্রেক্ষিতে কথা মাথায় রেখে সাইমন কমিশনকে 1928 সালে ভারতে পাঠানো হয়েছিল। যে সাইমন কমিশনের কাজ ছিল ভারতবর্ষে যেসব পরিস্থিতিগুলো কীরকম অবস্থায় আছে, ভারতবর্ষের মানুষের চাহিদা কী, সেগুলো জানার জন্য সাইমন কমিশন ভারতবর্ষে এসেছিল। কিন্তু সাইমন কমিশনে কোনো ভারতীয় না থাকার জন্য ভারতের যারা রাজনীতিবিদরা ছিলেন তারা এই সাইমন কমিশনের বয়কটের ডাক দেয় এবং নানা রকম আন্দোলন, পরবর্তীকালে আইন অমান্য আন্দোলন চলতে থাকে। এই সমস্ত কিছু মেটানোর জন্য সাইমন কমিশন 3টি গোলটেবিল বৈঠক করে লন্ডনে, ব্রিটেনের লন্ডনে। সেখানে ভারতের তরফ থেকে নানা রকম প্রতিনিধিদের ডাকা হয় এবং ভারতের তরফ থেকে 1930 থেকে 32 পর্যন্ত, 30, 31, 32 3টি গোলটেবিল বৈঠক হয়। এই 3টে গোলটেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ইনি পিছিয়ে পড়া জাতির তরফ থেকে ইনি সেখানে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও তেজ বাহাদুর সাপ্রুও কিন্তু 3টি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন। ভারতের নারী সমাজের পক্ষ থেকে সরোজিনী নাইডু 2য় গোলটেবিল বৈঠকে যান এবং কংগ্রেসের তরফ থেকে মহাত্মা গান্ধী 2য় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন। প্রথম এবং তৃতীয় এই দুটো গোলটেবিল বৈঠকে মহাত্মা গান্ধী বা কংগ্রেস অংশগ্রহণ করেনি। গান্ধী আরউইন চুক্তি 2য় গোলটেবিল বৈঠকে 1931 সালে সম্পাদিত হয় এবং এই বৈঠকগুলো ডাকা হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ডের উদ্যোগে। ভারতের যে ভাইসরয় ছিলেন লর্ড আরউইন, তার অনুরোধে এই 3টে গোলটেবিল বৈঠক হয়েছিল। ঠিক আছে। 4 নম্বর, পশ্চিমবঙ্গের ডোকরা শিল্পের জন্য বিখ্যাত কোনটা? ডোকরা শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে অপশন বি, দরিয়াপুর। দরিয়াপুর হচ্ছে বর্ধমানে। দরিয়াপুর ছাড়াও ডোকরা শিল্প কিভাবে ভারতবর্ষে
পুরো এরিয়াতে ছড়িয়ে পড়েছে বিভিন্ন রাজ্যে, সেটা একটু তোমরা জেনে নাও। প্রথমে মনে করা হয় যে মধ্যপ্রদেশের বস্তার এবং ছত্তিশগড়ে এই শিল্পের উদ্ভব হয়। পরবর্তীকালে গা ঘেঁষা ঝাড়খণ্ড এবং বিহারের মধ্য দিয়ে আস্তে আস্তে তা পশ্চিমবঙ্গ এবং ওড়িশাতেও প্রবেশ করে। বর্তমানে ডোকরা শিল্প কিন্তু পশ্চিমবঙ্গে একটা অন্যতম নাম। পশ্চিমবঙ্গের ডোকরা শিল্পের জন্য যেসব জায়গাগুলো বিখ্যাত সেগুলো হচ্ছে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ এই ঝাড়খণ্ড বিহার লাগোয়া এরিয়াগুলো। ঠিক আছে। পশ্চিমবঙ্গে যদি বাঁকুড়া জেলার কথা বলা হয় তাহলে সেটা বাঁকুড়ার বিকনা, খাতড়া, লক্ষ্মীসাগর, লাদনা, ছাতনা, সরবেড়িয়া, এগুলো হচ্ছে বাঁকুড়া জেলার বিখ্যাত জায়গা এই ডোকরা শিল্পের জন্য। বর্ধমানের জন্য ঘুষকরা, দরিয়াপুর আর পুরুলিয়ার নডিয়া অঞ্চল ডোকরা শিল্পের জন্য বিখ্যাত। বাঁকুড়ার বিকনা এবং বর্ধমানের দরিয়াপুর বিশেষভাবে উল্লেখযোগ্য ডোকরা শিল্পের জন্য। ঠিক আছে। 5 নম্বর, স্বাধীনতা বা লিবার্টি, সাম্য বা ইকুয়ালিটি, ভ্রাতৃত্ব বা ফ্রেটার্নিটি, এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এই তিনটে ধারণা নেওয়া হয়েছে ফ্রান্সে যে ফরাসি বিপ্লব হয়েছিল সেখান থেকে ধারণাগুলো নেওয়া হয়েছে। এটা হয়ে যাবে অপশন ডি, ফ্রান্স। ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এছাড়া যেসব টার্মগুলো তোমাদের পরীক্ষাতে আসে, কোন দেশের সংবিধান থেকে কোন টার্মটা নেওয়া হয়েছে, সেগুলো আমি একে একে এখানে দিয়ে দিয়েছি। এর আগেও যেহেতু বলেছি, আমি এগুলো আর এখানে আলোচনা করছি না। তোমরা যারা যদি খাতায় লিখে রেখে দিয়েছো তাহলে কোনো অসুবিধা নয়, যদি কেউ লিখতে চাও তাহলে লিখে নিতে পারো, এখানে সবগুলো দেওয়া আছে। ঠিক আছে। 6 নম্বর, ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? ভারতের পাশ্চাত্য শিক্ষার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন অপশন সি, লর্ড বেন্টিং 1835 সালে। ম্যাকলে মিনিট, লর্ড ম্যাকলে তৎকালীন সময় ভারতবর্ষে একজন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি তৎকালীন ভারতবর্ষে প্রাচ্যবিদ্যা এবং পাশ্চাত্য শিক্ষার মধ্যে একটা বিতর্ক চলছিল, সেই বিতর্ক অবসান ঘটানোর জন্য একটা সুপারিশ পেশ করেন, সেটার নাম হচ্ছে ম্যাকলে মিনিট। এই ম্যাকলে মিনিট অনুসারে তিনি সেখানে বলেন যে ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অন্ধ কুসংস্কারপূর্ণ এবং এটাকে আধুনিক করার জন্য পাশ্চাত্য জ্ঞান ও পদ্ধতি অনুসরণ করতে হবে। তার মোতাবেক লর্ড উইলিয়াম বেন্টিং 1835 সালে ইংরেজি শিক্ষা আইন কার্যকর করেন এবং ইংরেজিকে ভারতের শিক্ষার মাধ্যম এবং সরকারি ভাষা হিসেবে গ্রহণ করেন। আগে প্রাচ্য শিক্ষার জন্য যে টাকা দেওয়া হতো, যে টাকা খরচ করা হতো, সেই টাকা বর্তমানে ইংরেজি শিক্ষার জন্য ব্যয় করা হবে, এই আইনে বলা হয়। এবং আগে যেসব সরকারি ভাষা ফার্সি ভাষা ইউজ করা হতো আগে, এই ফার্সির পরিবর্তে ইংরেজিকে গ্রহণ করা হয়। ঠিক আছে। 7 নম্বর, কত তারিখে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড এমএসএমই ডে পালিত হলো? ওয়ার্ল্ড এমএসএমই বলতে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস যেগুলো, সেগুলো দিবস পালিত হলো অপশন বি, প্রতি বছরই 27 জুন এমএসএমই ডে পালন করা হয়। এটি জাতিসংঘ একটি প্রস্তাব 2017 সালে এই দিবসটির সূচনা করা হয়। এমএসএমই ভারত সরকার 2006 সালে এমএসএমই ডেভেলপমেন্ট আইনের অধীনে চালু করেছে। ভারত সরকারের 2006 সালে এটা চালু করেছে। এমএসএমইতে ভারতের জিডিপিতে 30% অবদান আছে। তাহলে এমএসএমই কতটা ভারতবর্ষের জন্য গুরুত্বপূর্ণ তোমরা এই পার্সেন্টেজটা দেখেই বুঝতে পারছো। এছাড়াও মোট রপ্তানি 40% এই এমএসএমইগুলো থেকেই আসে। মাইক্রো উদ্যোগ বা মাইক্রো এন্টারপ্রাইজ বলা হয় যারা 2.5 কোটি পর্যন্ত বিনিয়োগ করে এবং যাদের টার্নওভার 10 কোটি পর্যন্ত হয়ে থাকে। ক্ষুদ্র উদ্যোগ অর্থাৎ স্মল, যারা 25 কোটি পর্যন্ত বিনিয়োগ করে এবং যাদের টার্নওভারটা 100 কোটি পর্যন্ত হতে পারে। মাঝারি অর্থাৎ মিডিয়াম এন্টারপ্রাইজ যেগুলো, সেগুলো 125 কোটি পর্যন্ত যারা বিনিয়োগ করে এবং যাদের টার্নওভার 500 কোটি পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে। 8 নম্বর, ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থার সবচেয়ে নিচু স্তর কোনটি? ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থার সবচেয়ে নিচু স্তরে রয়েছে অপশন বি, গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের উপরে রয়েছে পঞ্চায়েত সমিতি অর্থাৎ ব্লক এবং পঞ্চায়েত সমিতির উপরে রয়েছে জেলা পরিষদ সবচেয়ে উপরে। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা ভারতবর্ষে দেখা যায়। পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল 1973 সালে। পঞ্চায়েত রাজ ব্যবস্থার যদি কথা বলা হয় তাহলে প্রথম পঞ্চায়েত ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছিল বলবন্ত রায় মেহতা কমিটির প্রতিবেদনে, সেটি হচ্ছে 1957। ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। আর ভারতে যদি পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম চালু করার কথা বলা হয় তাহলে হয়েছিল রাজস্থানে প্রথম চালু হয়েছিল। ঠিক আছে। 9 নম্বর, বিষুবরেখার সমান্তরাল কোন রেখা রয়েছে? বিষুবরেখা মানে হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখার সমান্তরাল রয়েছে কোন রেখা? অক্ষাংশ রয়েছে, দ্রাঘিমাংশ রয়েছে, না অক্ষাংশ দ্রাঘিমাংশ, না মূল মধ্যরেখা। তো বিষুবরেখার সমান্তরাল রয়েছে, এটা বিষুবরেখা, 0 ডিগ্রিটা বিষুবরেখা। এর সমান্তরালে এই যে রেখাগুলো আছে,
এই রেখাগুলো টানা আছে, এই রেখাগুলোকে বলা হয় অক্ষাংশ। ঠিক আছে, দেখো নেক্সট পেজে আমরা এখানে বিস্তারিত আলোচনা করবো এটা সম্পর্কে। এই যে রেখাগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অক্ষাংশ। এই যে রেড কালার রেখা টানা আছে, এটা হচ্ছে অক্ষাংশ বা ল্যাটিটিউড। ঠিক আছে, মাঝের এটা হচ্ছে বিষুবরেখা বা নিরক্ষরেখা, এর মান হচ্ছে 0 ডিগ্রি। এরপর উত্তর দক্ষিণে এটা বাড়তে থাকে, আস্তে আস্তে ডিগ্রিটা বাড়তে থাকে, কৌণিক দূরত্বটা এর বাড়তে থাকে। 0-র পরে হয়তো এখানে 10 হলো, 15 হলো, 20 হলো, 30 হলো, এরকম করে এখানে যখন পৌঁছে যাবে তখন হয়ে যাবে 90 ডিগ্রি। আর এখানে যখন পৌঁছে যাবে তখন হয়ে যাবে 90 ডিগ্রি। ঠিক আছে, তো অক্ষাংশ দ্রাঘিমাংশ অর্থাৎ এই ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড, ওই দুটোই কী কারণে ব্যবহার করা হয়? কোনো নির্দিষ্ট স্থানকে শনাক্ত করার জন্য। ধরো কোনো ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, আফ্রিকার এখানে দাঁড়িয়ে আছে, তাহলে সে কোন স্থানে দাঁড়িয়ে আছে সেটা শনাক্ত করার জন্য অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ব্যবহার করা হয়। দ্রাঘিমাংশ জিনিসটা হচ্ছে, এটা যেমন পূর্ব পশ্চিমে বিস্তৃত, এখানে দ্রাঘিমাংশ হচ্ছে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত প্রধান রেখা, সেটার নাম হচ্ছে মূল মধ্যরেখা, এবং তার সমান্তরালভাবে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় দ্রাঘিমাংশ বা লঙ্গিটিউড। ঠিক আছে, এর মানও 0 থেকে 180 ডিগ্রির মধ্যে হয়, তার উপর দেখা যায় 180 ডিগ্রি আন্তর্জাতিক তারিখ রেখা। ঠিক আছে, আচ্ছা, অক্ষাংশ দ্রাঘিমাংশের কাজটা তাহলে বললাম কি কারণে, না কোনো জায়গার মানচিত্র এবং জিপিএস সিস্টেম ব্যবহার করে কোনো ব্যক্তির সঠিক স্থান অবস্থান জানার জন্য আমাদের এই অক্ষাংশ দ্রাঘিমাংশটার প্রয়োজন। ঠিক আছে, 10 নম্বর, ভারতের রাষ্ট্রপতি কোনো বিল কতদিনের জন্য ধরে রাখতে পারেন? ভারতের রাষ্ট্রপতি যে কোনো বিল লোকসভা এবং রাজ্যসভায় পাস হওয়ার পরেও অনির্দিষ্টকালের জন্য ধরে রাখতে পারেন। তার কাছে পকেট ভেটো ক্ষমতা রয়েছে, তিনি এটা ব্যবহার করতে পারেন। তিনি যদি মনে করেন যে তিনি এই বিলটি পাস করাবেন না, তাহলে তিনি না পাস করিয়েও রাখতে পারেন। যেমন 1986 সালে রাষ্ট্রপতি জৈল সিং অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ডাকঘর সংশোধনী বিলকে স্থগিত রেখে দিয়েছিলেন। 11 নম্বর, রক্তের গ্রুপ নির্ধারণ করেন কে? রক্তের গ্রুপ নির্ধারণ করেন অপশন বি, ল্যান্ডস্টাইনার। কার্ল ল্যান্ডস্টাইনার, ইনি ছিলেন একজন অস্ট্রিয়া জীববিজ্ঞানী চিকিৎসক। 1900 সালে তিনি প্রধান ব্লাড গ্রুপ সমূহ আবিষ্কার করেছিলেন। ব্লাড গ্রুপ কোনগুলো? এ বি, এবি ও এবং আরএইচ ফ্যাক্টর, যেগুলো আরএইচ পজিটিভ মাঝারি নেগেটিভ, এগুলো তিনি আবিষ্কার করেন। রক্তের গ্রুপ লোহিত কণিকার পৃষ্ঠে থাকা অ্যান্টিজেন দ্বারা নির্ধারিত হয়। 1930 সালে রক্তের গ্রুপ আবিষ্কার করার জন্য তিনি চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পান ল্যান্ডস্টাইনার। 12 নম্বর, কোন রাসায়নিকটি শিল্প ও কারুকার্যতে ব্যবহৃত হয় এবং রক্তাল্পতা ও লিউকেমিয়া রোগ সৃষ্টি করে? আর্ট অ্যান্ড ক্রাফটেও ব্যবহৃত হয় এবং রক্তাল্পতা ও লিউকেমিয়া রোগ দুটি সৃষ্টি করে। এটি হচ্ছে অপশন এ, বেনজিন। বেনজিন আর্ট অ্যান্ড ক্রাফটের বিভিন্ন পেট্রোল, প্লাস্টিক, রাবার, রং, ডিটারজেন্ট, কীটনাশক বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং লিউকোমিয়া অর্থাৎ রক্তের ক্যান্সার, যেটাতে রক্তের শ্বেত কণিকার অস্বাভাবিক বৃদ্ধি পায় এবং রক্তাল্পতা বা অ্যানিমিয়ার জন্য এই বেনজিন কিন্তু দায়ী। 13 নম্বর, একটি পাথরকে কোনো উঁচু ঘরের উপর থেকে ছোড়া হলে পাথরটির গতিশক্তি কোথায় সর্বোচ্চ হবে? একটি পাথর যখন কোনো উঁচু জায়গা থেকে নিচে ছুড়ে দেওয়া হবে, তখন মাটিতে ছোঁয়ানোর ঠিক আগের মুহূর্তে, যখন মাটিটা টাচ করবে তার ঠিক আগের মুহূর্তে এই জায়গাতে তার গতিশক্তি সর্বোচ্চ হবে। যখন পাথরটিকে উপর থেকে ছাড়া হলো, পাথরটির মধ্যে একটা স্থিতিশক্তি ছিল এবং ছেড়ে দেওয়ার পর সেই স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হইল। শক্তির নিত্যতা সূত্র অনুসারে শক্তির কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, তাহলে সেই স্থিতিশক্তি গতিশক্তি রূপান্তরিত হয়েছিল। শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে যখন গতিশক্তি সর্বোচ্চ হয় তখন তার স্থিতিশক্তি কিন্তু সর্বনিম্ন থাকে, অর্থাৎ ঠিক আগের মুহূর্তে তার স্থিতিশক্তি ছিল কিন্তু সর্বনিম্ন, এটা মনে রাখবে। 14 নম্বর, আকাল তখ্ত কে নির্মাণ করেন? আকাল তখ্ত নির্মাণ করেন শিখদের পবিত্র জায়গা, এটি অমৃতসরের যে স্বর্ণ মন্দির আছে সেই ক্যাম্পাসে রয়েছে আকাল তখ্ত। এই যে ছবিটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আকাল তখ্তের, আর এটা হচ্ছে অমৃতসরের স্বর্ণ মন্দির। তো আকাল তখ্ত নির্মাণ করেছিলেন অপশন সি, গুরু হরগোবিন্দ। ইন্দিরা গান্ধীর সময় অপারেশন ব্লু স্টারের মাধ্যমে যখন ভেন্ডরেওয়ালাকে সেখান থেকে বার করা হয়, সেই সময় অকাল তখ্ত প্রায় ধ্বংস হয়ে গেছিল বলা যায়। পরবর্তীকালে ভারত সরকার নতুনভাবে আকাল তখ্ত বানিয়ে দেয়, কিন্তু সেটা শিখরা আবার ভেঙে দেয়, তারা নতুন করে আবার বানায়। বর্তমানে যে আকাল তখ্ত দেখতে পাচ্ছ তোমরা, এটা শিখরা পরবর্তীকালে আবার বানিয়েছে। ঠিক আছে, আকাল তখ্ত কথার অর্থ হলো, আকাল মানে কালজয়ী, তখ্ত মানে শক্তি, কালজয়ী শক্তি হচ্ছে আকাল তখ্ত। 1606 সালে শিখদের আধ্যাত্মিক এবং রাজনৈতিক সার্বভৌমত্বের প্রতীক হিসেবে এটি প্রতিষ্ঠা করা হয়। ষষ্ঠ গুরু, গুরু হরগোবিন্দ এটি নির্মাণ করেন। অমৃতসরের স্বর্ণ মন্দিরের কথা যদি বলা হয় তাহলে তোমাদের, সেটি তৈরি করেছিলেন
পঞ্চম গুরু গুরু অর্জুন দেব। এটি 1604 সালে নির্মিত হয়েছিল। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সুফি সাধক হযরত মিয়া মীর। এই স্বর্ণ মন্দিরের উপরে মহারাজা রঞ্জিত সিং 1830 সালের কাছাকাছি 750 কেজি খাঁটি সোনা দিয়ে মুড়ে দিয়েছিলেন, যার ফলে এই মন্দিরের নাম হয়েছিল স্বর্ণ মন্দির। ঠিক আছে। 15 নম্বর, কলিঙ্গ যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। কলিঙ্গ যুদ্ধকে অশোকের জীবনে একটি টার্নিং পয়েন্ট হিসেবে ধরা হয়, কারণ কলিঙ্গ যুদ্ধের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হানাহানি দেখে, প্রচুর মানুষের হত্যালীলা দেখে অশোকের মনে দয়ার উদ্রেক হয়েছিল এবং পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তিনি সেখান থেকে অহিংসার নীতি গ্রহণ করেন। যদি তোমরা কেউ ওড়িশার ধবলগিরি বা ধৌলগিরি এই জায়গাতে গিয়েছো, তাহলে তোমরা ঠিক এর পিছন দিকে গিয়ে এরকম একটা নদী দেখতে পাবে, এটির নাম হচ্ছে দয়া নদী। এই দয়া নদীতেই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল এবং পুরো দয়া নদীর রং লাল হয়ে গিয়েছিল, যা দেখে অশোকের হৃদয় বিগলিত হয়ে গিয়েছিল। 16 নম্বর, বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? মেরুজ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলের অপশন সি, থার্মোস্ফিয়ারে। বায়ুমণ্ডলে মোট 5টি স্তর আছে মোটামুটি বলা যায়: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এগুলো আমি যেহেতু আগে বলেছি, সমস্তগুলো আর এখন বিস্তারিত আলোচনা করব না। থার্মোস্ফিয়ারে আরেকটি অংশ আছে, একটা স্তর আছে, সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। মেরু যদি যেটা দেখা যায় সেটা উত্তর মেরু অঞ্চলে অরোরা বোরিয়ালিস এবং দক্ষিণ মেরু অঞ্চলে অরোরা অস্ট্রালিস বলা হয়। এই থার্মোস্ফিয়ার স্তরকে সবচেয়ে উষ্ণতম স্তর বলা হয় বায়ুমণ্ডলের। 17 নম্বর, গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়? গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় অপশন সি, নর্মদা নদী। নর্মদা এবং তাপ্তি দুটো নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। নর্মদা এবং তাপ্তি দুটোই কিন্তু পশ্চিম দিকে প্রবাহিত নদী। বাকি নদীগুলো সমস্তগুলোই পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, কিন্তু নর্মদা এবং তাপ্তি দুটি প্রধান নদী যারা পশ্চিম দিকে প্রবাহিত হয় এবং গ্রস্ত উপত্যকা গঠন করে। গ্রস্ত উপত্যকা কি? গ্রস্ত উপত্যকা হচ্ছে যখন দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশের অর্থাৎ পাশাপাশি অংশগুলোর চাইতে নিচে বসে যাবে, মাঝের অংশটা, দুটো পাশাপাশি অংশ একটা অংশ যদি নিচে বসে যায় তখন গ্রস্ত উপত্যকার গঠন করে। ভারতের সাতপুরা এবং বিন্ধ্য পর্বতমালার মধ্যে নর্মদা নদীর যে উপত্যকাটা, সেটা একটি বিখ্যাত গ্রস্ত উপত্যকার উদাহরণ। নর্মদা নদীর উৎপত্তি কোথায়? অমরকন্টক মালভূমি, যেটা মধ্যপ্রদেশের অনুপপুর জেলার একটি অংশ। তাপ্তি নদীর উৎপত্তি কোথায়? মধ্যপ্রদেশের সাতপুরা পর্বতমালা। এবং নর্মদা তাপ্তি দুটোই পড়েছে কোথায়? আরব সাগরের খাম্বাত উপসাগরে। 18 নম্বর, কোন অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়? রসায়নের রাজা বলা হয় অপশন এ, সালফিউরিক অ্যাসিড বা H2SO4। এটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড বলা হয় রসায়নের রাজা। কেন রসায়নের রাজা বলা হয়? কারণ এর ব্যবহার ব্যাপক, এই শিল্পের গুরুত্ব খুব বেশি এবং ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে এটাকে ব্যবহার করা হয়। 19 নম্বর, পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত? হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল অপশন এ, তরাই ও ডুয়ার্স নামে পরিচিত। তরাই হচ্ছে যেখানে ভিজে স্যাঁতস্যাঁতে বনভূমি দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে তরাই। আর যেখানে উর্বর সমভূমি অঞ্চল, যেখানে মূলত চা চাষ বা চা বন দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ডুয়ার্স। বরেন্দ্রভূমি, যেখানে পুরাতন পলিগঠিত ভূমি, প্রাচীন ভূমি রয়েছে, সেটা হচ্ছে বরেন্দ্রভূমি। আর নবীন পলিগঠিত ভূমি, সেটা হচ্ছে দিয়ারা। বাগরি একটা বরেন্দ্রভূমিরই অংশ, যেখানে সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। ঠিক আছে। 20 নম্বর, কাকে ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা বলা হয়? ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা বলা হয় অপশন বি, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা বলা হয় এবং তার সাথে তাকে ভারতীয় নবজাগরণের অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়। রাজা রামমোহন রায় এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1828 সালে কলকাতায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রামমোহন রায়কে ইংল্যান্ডে তার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছিলেন এবং তিনি তাকে রাজা উপাধি দিয়েছিলেন। এটা পরীক্ষার প্রশ্ন আসে, কে রাজা উপাধি দিয়েছিলেন? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। উপাধিটি দেওয়ার কারণ তার সতীদাহ প্রথা বিলোপ করার তার যে ভূমিকা এবং শিক্ষার প্রসারে তার যে ভূমিকা, এবং তাকে ইংল্যান্ডে পাঠিয়েছেন তিনি এই প্রতীক হিসেবে যে তিনি রাজা একজন। 21 নম্বর, আমাদের দেশের বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? আমাদের দেশের যে ফরেক্স রিজার্ভ, সেটা রক্ষা করে অপশন এ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফরেক্স রিজার্ভ রক্ষা করে রিজার্ভ ব্যাঙ্ক।
22 নম্বর, পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চলটির নাম কি? পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চল হচ্ছে চিকেন স্নেক। তোমরা নাম শুনেছো, খবরে প্রায়শই উঠে আসে চিকেন স্নেকের কথা। পশ্চিমবঙ্গের এই যে এরিয়াটা, এই যে শিলিগুড়ি করিডোর এরিয়া, এটাকে বলা হয় চিকেন স্নেক। এখানে একটি জায়গা উত্তর দিনাজপুরের চোপড়া, এর দূরত্ব প্রায় 9 কিলোমিটার। ঠিক আছে, এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চল। 23 নম্বর, জিপসাম কোন ধরনের শিলার উদাহরণ? জিপসাম হচ্ছে একটি রাসায়নিক পাললিক শিলা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এটি ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট বা CaSO4 2H2O দ্বারা তৈরি হয়। শিলা প্রধানত 3 রকমের রয়েছে: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা যেগুলো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পর গলিত অবস্থা থেকে আস্তে আস্তে ঠান্ডা হয়ে হয়ে শিলা তৈরি করছে, সেটা হচ্ছে আগ্নেয় শিলা। প্রধানত 2 রকমের আগ্নেয় শিলা দেখতে পাওয়া যায়: গ্রানাইট এবং ব্যাসল্ট। পাললিক শিলা হচ্ছে নদী, হিমবাহ, বায়ু বা সমুদ্র তরঙ্গ দ্বারা ক্ষয়প্রাপ্ত বা পরিবাহিত হয়ে বালি, পলি, কাদা জমে জমে যদি তৈরি হয়, সেই শিলাটা হচ্ছে পাললিক শিলা। যেমন বেলে পাথর, সেল, এগুলো হচ্ছে পাললিক শিলা। রূপান্তরিত শিলা এই আগ্নেয় বা পাললিক শিলা যদি কোনোভাবে উচ্চ তাপমাত্রা বা চাপের প্রভাবে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে যায় এবং অন্যরকম শিলায় পরিণত হয়, এই দুটোর চাইতে একটু আলাদা রকম শিলায় পরিণত, তাহলে সেটি হচ্ছে রূপান্তরিত শিলা। যেমন মার্বেল, চুনাপাথর, কোয়ার্টজাইট, বেলে পাথর থেকে, আর স্লেট, এগুলো হচ্ছে রূপান্তরিত শিলা। 24 নম্বর, জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম হচ্ছে অপশন সি, ইয়েন হচ্ছে জাপানের মুদ্রা। এছাড়াও তোমরা আরও কতগুলো মুদ্রার নাম জেনে যাও। ইয়েন হচ্ছে জাপানের সরকারি মুদ্রা। চীনা মুদ্রা ইউয়ান নামে পরিচিত। রাশিয়ার মুদ্রা হচ্ছে রাশিয়ান রুবেল। যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন এরিয়া, তাদের সরকারি মুদ্রা হচ্ছে ব্রিটিশ পাউন্ড স্টার্লিং। আমেরিকার মুদ্রার নাম মার্কিন ডলার। ফ্রান্সের সরকারি মুদ্রা হচ্ছে ইউরো। ভিয়েতনামের মুদ্রা ডং। লিরা হচ্ছে তুরস্কের সরকারি মুদ্রা। ফিলিপাইন পেসো, ফিলিপাইনের সরকারি মুদ্রা। এগুলো পরীক্ষায় এসেছে, লিরা, পেসো পরীক্ষাতে এসেছে কিন্তু। নরওয়েজিয়ান ক্রোন হলো নরওয়ের মুদ্রা, এটাও পরীক্ষায় এসেছে। দক্ষিণ আফ্রিকার মুদ্রা হলো দক্ষিণ আফ্রিকার র্যান্ড বা ইয়ান্ড, এটাও পরীক্ষায় এসেছে। সৌদি রিয়াল সৌদি আরবের মুদ্রা, এটাও পরীক্ষায় এসেছে। ইরানের মুদ্রা হচ্ছে ইরানের রিয়াল। মানাত হলো আজারবাইজান দেশের মুদ্রা, আজারবাইজানের মুদ্রা হচ্ছে মানাত। আর নুলট্রুম হচ্ছে ভুটানের মুদ্রা। ওকে। 25 নম্বর, সম্প্রতি ভারতীয় উপকূলরক্ষী বাহিনী যে প্রথম ফাস্ট পেট্রোল ভেসেল FPV অন্তর্ভুক্ত করেছে সেটির নাম কি? ভারতের প্রথম ফাস্ট পেট্রোল ভেসেল, সেটির নাম হচ্ছে অপশন সি, কোস্টগার্ডকে দেওয়া হয়েছে অদম্য, অদম্য ফাস্ট পেট্রোল ভেসেল। এটি 26 জুন 2025 তারিখে ICG ইন্ডিয়ান কোস্টগার্ড দেওয়া হয়েছে। তাহলে আজকে 25টি প্রশ্ন ছিল। প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কতগুলো উত্তর করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে, এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।